তাহলে আমরা নরএপিনেফ্রিনের কার্ডিওভাস্কুলার ইনটেক কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর ইফেক্ট যদি জানতে চাই তখন তোমরা কি লিখবা? প্রথমেই লিখে ফেলবা ব্র্যাকেটে নরএপিনেফ্রিন কোন কোন রিসেপ্টরের উপর কাজ করে, R2 আর বিটা 1, এবং তার সাথে সাথে তোমাকে মনে রাখতে হবে আলফা 1 কোথায় আছে, ব্লাড ভেসেল অফ দ্য স্মুথ মাসেল অফ দ্য ব্লাড ভেসেল আছে, আলফা 2 কোথায় আছে, প্রিসিনাপটিক নার্ভ টার্মিনাল, অ্যাড্রেনার্জিক প্রিসিনাপটিক নার্ভ টার্মিনাল, আর বিটা 1 কোথায় আছে, হার্টে আছে। তাহলে হার্টে তার কাজ কি, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ানো, হার্ট রেট বাড়ানো, এগুলো হচ্ছে নর্মাল কাজ। হ্যাঁ, আর ভ্যাসোকনস্ট্রিকশন করে আলফা 1 এর মাধ্যমে সে নরএপিনেফ্রিন করে পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ায়, ব্লাড প্রেশার বাড়ায়। আর আলফা 2 এর সাথে যদি কোনো কারণে বাইন্ড করে তখন নিজেই নিজের রিলিজ কমায় দেয়। কেন? কারণ আলফা 2 হচ্ছে গিয়ে জিআই মেডিয়েটেড রিসেপ্টর, সাইক্লিক এমপি কমায় দিবে, আলটিমেটলি নরএপিনেফ্রিনের রিলিজটা কমাই দিবে। এই রেসপন্স গুলো তখন আমার মাথায় আসবে রিসেপ্টর লেখার সাথে সাথে, তাই না? তারপরে কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য 5টা প্যারামিটার আমি মনে রাখতে বলছি। প্যারামিটার গুলো কি কি? পেরিফেরাল রেজিস্ট্যান্স, তার সাথে সাথে দিবা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, তারপরে দিবা সিস্টোলিক ব্লাড প্রেশার। 2টা ব্লাড প্রেশার বলার পরে 3 নম্বর ব্লাড প্রেশারটার নাম হচ্ছে গিয়ে মিন ব্লাড প্রেশার। তাহলে 4টা পয়েন্ট হয়ে গেল। লাস্টে রইলো হার্ট রেট, 5 নম্বর পয়েন্ট। এই 5টা প্যারামিটার আমরা লিখবো। ভ্যাসেলের সাথে সম্পর্ক, ভ্যাসোকনস্ট্রিকশনের সাথে সম্পর্ক। তুমি জানলা নরএপিনেফ্রিন আলফা 1 এর সাথে বাইন্ড করে, তাহলে পেরিফেরাল রেজিস্ট্যান্স সে বাড়াবে, তাহলে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারও সে বাড়াবে। আসলে সিস্টোলিক ব্লাড প্রেশার কি হবে? বিটা 1 ইন দ্য হার্ট স্টিমুলেশন হবে, কারণ বিটা রিসেপ্টর মানে হচ্ছে গিয়ে হার্টের মানে হচ্ছে গিয়ে স্টিমুলেশন, অ্যাড্রেনাল সাইক্লেস, সাইক্লিক এমপি বাড়লো, কার্ডিয়াক মাসেলে কন্ট্রাকশন হবে, তাহলে ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়বে, কার্ডিয়াক আউটপুটের সাথে সিস্টোলিক ব্লাড প্রেশারটা বাড়বে। তাহলে এই 2টা ব্লাড প্রেশার যদি বাড়ে তাহলে তাদের গড় ব্লাড প্রেশার যেটা মিন ব্লাড প্রেশার ডেফিনেটলি বাড়বে। তাহলে মিন ব্লাড প্রেশারের চার্টটাও তুমি দেখো এখানে বাড়ানোই আছে মোটামুটি। হ্যাঁ, নেক্সট আসো, হোয়াট অ্যাবাউট দ্য হার্ট রেট। এমনিতে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় নরএপিনেফ্রিন হার্ট রেট কি করে, তুমি বলতে পারো যে হার্ট রেট বাড়াবে, কারণ বিটা 1 স্টিমুলেশন হয়, বিটা 1 দ্বারা হার্ট রেটটা বাড়ে, এটা ঠিক আছে। কিন্তু তোমাকে যদি বলা হয় যে ইনট্যাক্ট ভাস্কুলার সিস্টেমে ইনট্যাক্ট কার্ডিওভাস্কুলার সিস্টেমের রেসপন্সটা কি, তখন তুমি কি বলবা? তখন তুমি অবশ্যই বলবা যে যেহেতু দেখলাম সিস্টোলিক ব্লাড প্রেশারও বেড়ে গেছে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারও বেড়ে গেছে, তাহলে আলটিমেটলি তার রেসপন্সে রিফ্লেক্স ভ্যাগাল স্টিমুলেশন হবে। রিফ্লেক্স ভ্যাগাল স্টিমুলেশনের জন্য তখন হার্ট রেটটা কমে যাবে। যার জন্য যে দেখো চার্টে আমরা হার্ট রেট কি করলাম, কমাই দিলাম। তাহলে এইটুকু পর্যন্ত বুঝতে পারছি কার্ডিওভাস্কুলার সিস্টেমে, ইনটেক কার্ডিওভাস্কুলার সিস্টেমে কি রেসপন্স। কোনো সমস্যা মানে ঠিক আছে, বুঝতে পারছি ব্লাড প্রেশার কার্ডিওভাস্কুলার সিস্টেমের ইফেক্টটা নরএপিনেফ্রিনের। এখন আর কারো কোনো কনফিউশন আছে এই চার্টটা নিয়ে? আছে কনফিউশন? ম্যাম হার্ট রেটটা একটু আবার বলুন। হার্ট রেটটা দেখো, তুমি যদি বলো যে এমনিতে যদি জিজ্ঞেস করা হয় নরএপিনেফ্রিন হার্ট রেট কি করে, তখন তোমার উত্তর কি হবে? বলো, তুমি বলো। বাড়াবে। বাড়াবে। কেন বাড়াবে বলবা? কারণ বিটা 1 রিসেপ্টর হার্টে আছে, ফোর্স অফ কন্ট্রাকশন যেমন বাড়ায় সে হার্ট রেটও বাড়ায়, নরমাল, এটা খুবই ভালো কথা। কিন্তু তোমাকে যদি বলা হয় ইনট্যাক্ট কার্ডিওভাস্কুলার সিস্টেম, তো সেই ক্ষেত্রে তোমার মনে রাখতে হবে যে একটা রিফ্লেক্স সিস্টেম এখানে অ্যাক্টিভেশন হতে পারে। কেন? কারণ তোমার বডির সবসময় একটা ব্যালেন্স মেনটেন করার চেষ্টা করতেছে, তাই না? তো তুমি দেখতেছো যে সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়ছে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়ছে, আলটিমেটলি বডির ব্লাড প্রেশার বেড়ে গেছে। তো ওটাকে কমায় আনার জন্য, কাউন্টার ব্যালেন্স করার জন্য তোমার বডি তখন রিফ্লেক্স ভ্যাগাল স্টিমুলেশন করবে, আর ভ্যাগাল স্টিমুলেশন যখন হবে তখন হার্ট রেটটা কমে যাওয়ার কথা। সেই জন্য আমরা বলছি যে ইনটেক কার্ডিওভাস্কুলার সিস্টেমে যখন রিফ্লেক্স সিস্টেমটা অ্যাক্টিভ থাকে তখন হার্ট রেটটা কমে যায় ডিউ টু রিফ্লেক্স ভ্যাগাল স্টিমুলেশন। এবার বুঝছো? यस ম্যাম। এটাই বলবা, এটাই লিখবা।
এপিনেফ্রিনের ইফেক্টের জন্য তোমাকে আবারও সেই রিসেপ্টর গুলো বলতে হবে। তাহলে এখানে দেখো আলফা 1, আলফা 2, বিটা 1, এখন কিন্তু বিটা 2 চলে আসছে। তাহলে বিটা 2 এবং বিটা 2 এর প্রতি কিন্তু এপিনেফ্রিনের নরএপিনেফ্রিনের চেয়ে 3 থেকে 4 গুণ বেশি অ্যাফিনিটি। নরএপিনেফ্রিনের যেখানে কোনো অ্যাফিনিটি ছিলই না স্ট্রাকচারের কারণে, তাই না? এখন তাহলে আমাদের রেসপন্সটা কি হবে? এখন যেহেতু বিটা 2 ইফেক্ট প্রেডমিনেন্ট, তাহলে এপিনেফ্রিন ব্লাড ভেসেলের বিটা 2 সাথে প্রথমে রেসপন্স দেখাবে। তাহলে এখন ভেসেল কি হয়ে যাবে? ডাইলেটেশন। তাহলে পেরিফেরাল রেজিস্ট্যান্স ফল করবে, তাহলে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ফল করবে, ঠিক? আর সিস্টোলিক ব্লাড প্রেশার কি হবে? বিটা 1 এর জন্য কার্ডিয়াক আউটপুট বাড়বে, সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়বে। তাহলে ডায়াস্টোলিক কমলো আর সিস্টোলিক বাড়লো, একটা বাড়লে একটা কমলে মিন ব্লাড প্রেশারটা মোটামুটি গড়ে থাকবে, তাই না? হার্ট রেট এখানে কি হবে? যেহেতু তুমি বলতেছো মানে বিটা 2 ইফেক্ট বেশি, তার মানে ভ্যাসোডাইলেশন হয়ে যেতে যাচ্ছে, তাহলে ভ্যাসেলের টোনটা মেনটেন করার চেষ্টা করবে বডি মোটামুটি। হ্যাঁ, এখন টোন কি হচ্ছে? টোনটা কম। ভ্যাসেল রিল্যাক্সেশন মানে কি? টোন কম না? টান টান ভাবটা কম না? জি ম্যাম। তাহলে এখন বডি কি করবে? রিফ্লেক্স সিম্প্যাথেটিক স্টিমুলেশন করার চেষ্টা করবে। এবং উপরন্তু বিটা 1 এর কয়েকটা পার্থক্য কি চোখে পড়ছে? প্রথম পার্থক্য হচ্ছে রিসেপ্টর, দ্বিতীয় পার্থক্য হচ্ছে তারা কিন্তু ডায়াস্টোলিক ব্লাড প্রেশার একজন বাড়াচ্ছে একজন কমাচ্ছে, একজন হার্ট রেট কমাই দিচ্ছে আর একজন কিন্তু হার্ট রেট বাড়াই দিচ্ছে, ঠিক? ইয়েস ম্যাম। কেন হয়েছে বুঝছি? জি ম্যাম। রিসেপ্টর দিয়ে সুন্দর করে লিখে অ্যান্সার করতে পারবো এখন, নাকি শুধু অ্যারো দিব, তীর চিহ্ন দিব উপরে নিচে এরকম অ্যারো দিব? কোনটা করবো? কজ সহ লিখবো কেন কি? হ্যাঁ, কজ সহ সুন্দর করে রিসেপ্টর দিয়ে ব্যাখ্যা দিয়ে বলবা। আইসোপ্রিনালিনের স্ট্রাকচারে আরো বেশি ইথাইল অ্যামাইন সাইড চেইন, তাহলে ওর যত বেশি চেইন তত আলফার প্রতি অ্যাফিনিটি কম, বিটার প্রতি অ্যাফিনিটি বেশি। তাহলে দেখো আইসোপ্রিনালিন শুধু বিটা 1 বিটা 2 দুটোকেই বাইন্ড করে এবং আলটিমেটলি বিটা 1 এর জন্য সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়বে, বিটা 2 এর জন্য ডায়াস্টোলিক ব্লাড প্রেশার এবং পেরিফেরাল রেজিস্ট্যান্স কমবে। আর এত বেশি বিটা 2 এর উপর ইফেক্ট, যার জন্য বেশি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ফল করার জন্য মিন প্রেশারটা কম হয়ে যাবে। আর এত কম যেহেতু মানে ভ্যাসোডাইলেশন বেশি হয়ে যাচ্ছে, তাহলে আরো বেশি সিম্প্যাথেটিক স্টিমুলেশন হবে, রিফ্লেক্স। তো আলটিমেটলি হার্ট রেটটা কিন্তু বিটা 1 এর জন্য যেমন বাড়বে, রিফ্লেক্স সিম্প্যাথেটিক স্টিমুলেশনের জন্য আইসোপ্রিনালিন কিন্তু আরো হার্ট রেট বাড়ায় দিবে, ঠিক আছে? এই হচ্ছে ডোপামিনের ডোজ ডিপেন্ডেন্ট ইফেক্ট আছে, এটা আমরা বলেছি। আবারও এখানে দেখাচ্ছি ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা, পেরিফেরাল রেজিস্ট্যান্সটা, এগুলো D1 ভ্যাসোডাইলেশন করে, এই জন্য কিছুটা কমে। আর বিটা 1 এর জন্য সিস্টোলিকটা বাড়ে আর হার্ট রেটটা রিফ্লেক্স মানে মোটামুটি বিটা 1 এর জন্য বাড়ায় দেয়। এই হচ্ছে ডোপামিন। তাহলে নরএপিনেফ্রিন, এপিনেফ্রিন, আইসোপ্রিনালিন এবং ডোপামিনের কার্ডিওভাস্কুলার সিস্টেমের ইফেক্টটা সুন্দর করে পয়েন্ট আকারে পার্থক্য করে শিখবা, এই যেভাবে, ঠিক আছে? মনে থাকবে, এটা খুবই ইম্পর্টেন্ট রিটেনের জন্য বা ভাইবার জন্য আমরা জিজ্ঞেস করবো। মনে থাকবে? এখন আসো অন্যান্য সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম ছাড়া রেসপিরেটরি সিস্টেমে তো বলাই হয়ে গেছে বিটা 2 রিসেপ্টরের সাথে বাইন্ড করলে ব্রঙ্কোডাইলেশন হবে, তারপরে চোখে মাইগ্রেসিস করবে, তারপরে অ্যাকোমোডেশন ফর নিয়ার ভিশনটা লস হয়ে যাবে, গ্লুকোমা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমে আমরা বলে দিয়েছি যে ইন্টেস্টাইনাল লংজিটুডিনাল মাসল যেগুলো, ওগুলোতে তখন রিল্যাক্স করে বিটা 2 এর জন্য, আর স্ফিংটার মাসল কন্ট্রাকশন করে আলফা 1 এর জন্য। তাহলে আলটিমেট রেজাল্ট হচ্ছে কনস্টিপেশন। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম, জেনিটোরিয়াল সিস্টেমে ব্লাডারের জেট্রোসাল মাসল রিল্যাক্সেশন আর স্ফিংটার কন্ট্রাকশন, তাহলে আলটিমেটলি রিটেনশন ইজ দ্য রেজাল্ট। এক্সোক্রাইন গ্ল্যান্ডের সিক্রেশন এরা কমাই দিবে, প্যারাসিম্প্যাথেটিক সিক্রেশন বাড়ায় আর এরা কমায়। মেটাবলিক ইফেক্ট আমরা বলে দিয়েছি, লিভারেরটা মূলত ইম্পর্টেন্ট, আর এছাড়া ফ্যাট সেলে লাইপোলাইসিস বাড়ায়, এগুলো ইম্পর্টেন্ট না, এগুলো হচ্ছে লিভারের ইফেক্টটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে
নিউরোট্রান্সমিটার গুলো। ক্যাটেকোলামাইন কারা, নন ক্যাটেকোলামাইন কারা, এগুলো বলা হয়ে গেছে। ডাইরেক্টলি অ্যাক্টিং, ইনডাইরেক্টলি অ্যাক্টিং, মিক্সড অ্যাক্টিং, এগুলো বলা হয়ে গেছে। ন্যাচারাল, সিনথেটিক, এগুলো বলা হয়ে গেছে। এখন যেই নিউরোট্রান্সমিটার গুলো নিয়ে এত কথা, সেগুলো সম্পর্কে কিছু ইনফরমেশন যদি জিজ্ঞেস করে, যেমন নরএড্রিনালিন, এটা কোথায় কোথায় তুমি নরএড্রিনালিন সিক্রেশন হবে, এই কথাটা জিজ্ঞেস করতে পারে, তখন তোমার উত্তরগুলো হবে এরকম যে পোস্ট গ্যাংলিয়ন সিম্প্যাথেটিক নার্ভ এন্ডিং, স্মল অ্যামাউন্টস ইন দ্য ক্রোমাটিন সেল, যেটা বলছে অ্যাড্রিনাল মেডুলাতে শুধু এপিনেফ্রিন তৈরি হয় তাই না, নরএপিনেফ্রিন অল্প পরিমাণে তৈরি হয়, কারণ এ সেল আর এন সেল থাকে। এ সেল থেকে অ্যাড্রিনালিন তৈরি হয়, এন সেল থেকে নরএপিনেফ্রিন তৈরি হয়, দুটোই। হার্টে পাবা, স্মুথ মাসেল অফ ব্লাড ভেসেল, স্প্লিন, ব্রেইনেও পাবা সিএনএসও। অ্যাড্রিনালিনটা মূলত অ্যাড্রিনাল মেডুলাতে পাবা, এছাড়া অল্প পরিমাণে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ডোপামিন সিএনএসও যেমন থাকে, ব্লাড ভেসেলও আছে। স্ট্রাকচার আমি জানি তোমরা পড়বা না, কোনো দরকার নেই পড়ার, কিন্তু ইফেড্রিন যেটা বলছিলাম, ইফেড্রিনটা হচ্ছে মিক্সড অ্যাক্টিং বলছিলাম। আগের দিনে চাইনিজরা এটা ইউজ করতো, হার্বাল প্ল্যান্ট এটা। আগে সিম্পাথোমাইমেটিক ড্রাগ এটা ইউজ করা হতো ব্রঙ্কোডাইলেটেশন ইফেক্টটা পাওয়ার জন্য, এটা আগে ব্যবহার করা হতো। কিন্তু এখন তো অনেক ভালো ভালো বিটা টু সিলেক্টিভ অ্যাগনিস্ট ড্রাগ পাওয়া গেছে, যার জন্য এখন ব্রঙ্কোডাইলেটেশন হিসেবে এই ইফেড্রিনটা ইউজ করার প্রয়োজন হয় না। নাকে নেজাল কনজেশন যদি হয়, তাহলে ভ্যাসোকনস্ট্রিকশন করে নেজাল কনজেশন কমাই দিতে পারে, এপিস্ট্যাক্সিস ব্লিডিং এগুলো কমাইতে পারে নেজাল ভ্যাসোকনস্ট্রিক্টর হিসেবে। এই যে জাইলোমেটাজোলিন, অক্সিমেটাজোলিন, এগুলো কিন্তু ডাইরেক্টলি অ্যাক্টিং ড্রাগের মাঝে আসে। ইনডাইরেক্টলি অ্যাক্টিং সিম্পাথোমাইমেটিক ড্রাগের মাঝে মূলত অ্যামফিটামিনটা একটু জোর দেওয়া হয়, কারণ এটা অ্যাবিউজ হয়। যে ইয়াবা ইয়াবাটা ইউজ করছে বা অ্যাবিউজ হচ্ছে যেটা, হ্যাঁ। তো ওই অ্যামফিটামিনটার কিভাবে কাজ করে জিজ্ঞেস করে অনেক সময়। এটা নার্ভ এন্ডিং এ তোমরা দেখছো যে আপটিক 1 হয়, ওই আপটিক 1 এর মাধ্যমে অ্যামফিটামিনটা নার্ভ এন্ডিং এ ঢুকে এবং সেখানে গিয়ে সে বেসিক্যালি যে নরএপিনেফ্রিন স্টোর ছিল সেগুলোকে রিলিজ করে দেয় সাইটোসোলে। ওই সাইটোসোলে আবার তুমি দেখেছো যে মনোম্যানোক্সিডেজ এনজাইম থাকে, ওগুলো দিয়ে কিছু মেটাবলিজম হয়, আর বাকিগুলো রিলিজ হয়। রিলিজ হওয়ার পরে সেগুলো তখন নিজস্ব রিসেপ্টরের সাথে বাইন্ড করে এবং আলটিমেটলি ইনডাইরেক্টলি এইভাবে নরএপিনেফ্রিন রিলিজ করানোর মাধ্যমে অ্যামফিটামিনটা কাজ করে, যার জন্য এটার নাম হচ্ছে ইনডাইরেক্টলি অ্যাক্টিং সিম্পাথোমাইমেটিক ড্রাগ। এইটা আবার আপটেক 1 কেও ইনহিবিট করে দিতে পারে, যার জন্য লোকাল যে সিনাপটিক লেফটে নরএপিনেফ্রিন সেটা তখন আরো বেশি বেড়ে যায়। ফার্মাকোলজিক্যাল ইফেক্ট, নরএপিনেফ্রিন যে ইফেক্ট সেগুলাই আলটিমেটলি দেখা যাবে, তবে সেন্ট্রাল ইফেক্ট গুলো বেশি, যেমন কর্টিক্যাল অ্যারাউজাল, ইউফোরিয়া করে, ভালো লাগে, যার জন্য স্টুডেন্টরা বা যারা নেয় তারা অ্যাবিউজ করে। কেন? কারণ ইউফোরিয়া, এক্সাইটমেন্ট, ওয়েকফুলনেস, অ্যাটেন্টিভ, মনে হয় যে খুব মনোযোগ দিয়ে এখন শুনবো কথাগুলো, এরকম মনে হয়, খুব কথা বলে, টকেটিভ হয়ে যায়। কিন্তু আলটিমেটলি স্পিড অফ ওয়ার্ক যদিও বাড়ে, কোয়ালিটি অফ ওয়ার্ক কিন্তু ডিটেরিওরেট করে, যার জন্য আলটিমেটলি এটা কিন্তু ভালো ব্যবহার হয় না। আর আরেকটা ব্যাপার আছে, অ্যানোরেক্সিয়াজেনিক ইফেক্ট আছে, মানে খেতে চায় না পেশেন্ট বা যে নেয়। তো তখন হয় কি, স্টুডেন্টরা মূলত কি করে, পরীক্ষার আগে প্রচুর পড়াশোনা করতে চায়, খাওয়া দাওয়া করে সময় নষ্ট করতে চায় না, ঘুমাইতে চায় না, এইসব ইফেক্ট গুলো কিন্তু এগুলোতে আসছে। দেখছো, ভালো লাগতেছে আমার, এরকম একটা অনুভূতি চায়, এই জন্য দেখা যায় অ্যাবিউজ অফ অ্যামফিটামিন বেশি হয়। পেরিফেরাল ইফেক্ট, হ্যালো শুনতে পাচ্ছ? জি ম্যাম। বুঝতে পারছো কথাগুলো? পেরিফেরাল কিছু ইফেক্ট আছে, সেন্ট্রাল ইফেক্ট গুলোর জন্য মূলত অ্যাবিউজটা হয়। ঠিক আছে, ইউজ বলবো না আসলে, এটা অ্যাবিউজিভ যদিও, কিন্তু কিছু আগে ইউজ করা, যেমন ডিপ্রেশন, অ্যামাইন গুলো বাড়াই দিল, ডিপ্রেশনে অ্যামাইন কমে যায়, এরা দেখলা যে তুমি অ্যামাইন রিলিজ করাচ্ছে, আগে ডিপ্রেশনে ইউজ করা হতো। কিন্তু আবার ওই যে অ্যানোরেক্সিক ইফেক্টের জন্য মোটাদের ব্যবহার করা হতো। আর অ্যাবিউজটাই মূলত হতো স্টুডেন্ট, অ্যাথলেটস, নাইট ওয়ার্কার, যারা রাতে কাজ করে, তারা আর কি জেগে থাকতে চায়, সেজন্য অ্যামফিটামিনটা ইউজ করে। অ্যামফিটামিন কিন্তু একটা বেসিক ড্রাগ, আর তোমরা জানো বেসিক ড্রাগের এক্সক্রিশন ইউরিন দিয়ে বেড়ে যাবে কিভাবে? অ্যাসিডিফিকেশন অফ ইউরিন করলে। অ্যাসিডিফিকেশন অফ ইউরিন কি দিয়ে করা হয়? অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে। এখন এই যে অ্যাথলেটসরা মনে করো এরা যে ইউজ করেছে কিনা, বা যেই হোক সে অ্যামফিটামিন ইউজ করেছে কিনা আমি জানবো কেমন করে? আমি যখন ইউরিনে অ্যামফিটামিনের পরিমাণটা দেখবো, তখন এর অ্যাসিডিফিকেশন করলে এর এক্সক্রিশনটা বেড়ে যাবে, তখন এটা ধরা পড়বে। এটার নাম হচ্ছে ডোপ টেস্ট। ডোপ টেস্ট করে আলটিমেটলি কিন্তু বোঝা যায় সে কি ইয়াবা জাতীয় জিনিসগুলো নিয়েছে কি নেয়নি।
টলারেন্স এবং ডিপেন্ডেন্স ডেভেলপ করতে পারে, এখন তোমরা নিশ্চয়ই বুঝতেই পারতেছো। কারণ ডিপেন্ডেন্স মানে হচ্ছে ওই ড্রাগটার উপর নির্ভর করব, আমি ওটা খেলে ভালো লাগবে আমার, এই যে একটা অনুভূতি, এটি কিন্তু ডিপেন্ডেন্সটা। সেটা ফিজিক্যাল হতে পারে বা সাইকোলজিক্যাল হতে পারে। আমার এই ড্রাগটা না খেলে আমার ভালো লাগতেছে না, এরকম একটা অনুভূতি যখন জাগবে, ওটা তো ডিপেন্ডেন্সটা। কারণ এই ড্রাগটা নিয়ে ভালো লাগতেছে, এই জিনিসটা যখন পেশেন্ট বুঝে যাবে, তখন কিন্তু তার ওই ড্রাগের উপর ডিপেন্ডেন্স দিতে পারবে। কিন্তু তুমি দেখলা যে এই ড্রাগটা যে সরাসরি রিসেপ্টরের সাথে কোনো বাইন্ডিং নাই, সে মানে পরের ধনে পোদ্দারি করলো, তো স্টোরড নিউরোট্রান্সমিটার রিলিজ করানোর মাধ্যমে কাজ করছে। আলটিমেটলি একসময় তো যদি তুমি এক্সশন অফ দ্য ভেসিকল হতে পারে, সেটা র্যাপিড দিলেও হয়, আবার ক্রনিক ইউজ করলেও হয়। তুমি তো সময় দিচ্ছ না বা ক্রমাগত ইউজ করে যাচ্ছ, তখন তোমার আলটিমেটলি কি হবে, রেসপন্সটা কমে যাবে। যেটাকে তুমি শর্ট টাইমে যদি দাও সেটা ট্যাকিফাইলাক্সিস নাম বলবা, আর অনেকদিন ধরে ইউজ করার পরে যখন রেসপন্সটা কমে যাবে সেটার নাম তুমি দিবা টলারেন্স। ঠিক আছে? তাহলে ইনডাইরেক্টলি অ্যাক্টিং এর যেসব ড্রাগ গুলো আছে তাদের এই টলারেন্স ডেভেলপমেন্টের সম্ভাবনাটাই মূলত বেশি। ঠিক আছে? ডাইরেক্টলি অ্যাক্টিং ড্রাগ গুলো কি টলারেন্স ডেভেলপ করতে পারে? এনি অ্যান্সার ফ্রম ইউ? হতে পারে? তোমাদের কোনো আইডিয়া? ডাইরেক্টলি অ্যাক্টিং ড্রাগ যেগুলো আছে, যারা রিসেপ্টরের সাথে বাইন্ড করে এবং রেসপন্স দেখায়, তাদের দিয়ে কি টলারেন্স হতে পারে? কি মনে হয় ঈশা, মাইনুল? হতে পারে যদি মেকানিজম, প্রবাবল মেকানিজম কি মনে হয় তোমার? টলারেন্স কথার অর্থ তো বুঝছো এখন, টলারেন্স মানে কি? তুমি অনেকদিন ধরে ইউজ করছো, রেসপন্সটা কমে গেছে। এখন তুমি কেন ডাইরেক্টলি একটি ড্রাগ দিয়েও টলারেন্সটা কেন ডেভেলপ করতে পারে? কি মনে হয় তোমার? অনেক বেশি ইউজ করার কারণে রিসেপ্টর গুলো এক্সস্টেড হয়ে যেতে পারে। রিসেপ্টর এক্সস্টেড হতে পারে, ডিসেন্সিটাইজেশন যেটাকে বলি। এছাড়া আমরা আরেকটা টার্ম শিখিয়েছি, ডাউন রেগুলেশন। ডাউন রেগুলেশন। হ্যাঁ, ডাউন রেগুলেশন মানে হচ্ছে রিসেপ্টর গুলো তখন সারফেসে থাকবে না, ইন্টারনালাইজেশন হবে, মানে সেলের ভেতরে ঢুকে যাবে। সাইটোপ্লাজমে যদি ঢুকে যায় তাহলে সারফেসে অ্যাভেলেবেল হবে না, তখন তুমি রেসপন্স আর দেখাতে পারবে না। এটাও কিন্তু একটা কারণ। কারণ তুমি জানো যে chronic exposure of the agonist leads to down regulation of the receptor, ঠিক না? এই তথ্যটা দিয়েও কিন্তু আমরা টলারেন্সের এক্সপ্লেনেশনটা দিতে পারি, ঠিক না? জি ম্যাম, দিতে পারি। উল্টাটা কি হবে? chronic Upregulation. exposure of antagonist, upregulation। Upregulation। আর দুটোই কিন্তু আমার খেয়াল রাখতে হবে। আপ রেগুলেশন হলে আমাকে হঠাৎ করে ড্রাগ বন্ধ করা যাবে না, এই তথ্যটা মাথায় রাখতে হবে। কারণ তখন হঠাৎ ড্রাগ বন্ধ করে দিলে অ্যাগোনিস্ট গুলো অনেক রিসেপ্টরকে অ্যাভেলেবেল পাবে, তখন তারা সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট, যদি হার্টে হয় তাহলে কার্ডিয়াক অ্যারেস্ট করতে পারে। এরকম বিপজ্জনক বা অ্যাকিউট অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি হতে পারে গ্লুকোকর্টিকয়েড দিয়ে। এই ধরনের ঝামেলাগুলো আমাদের মাথায় রাখতে হবে। অ্যাগোনিস্ট অ্যান্টাগনিস্ট দুটারই ক্রনিক এক্সপোজারের কনসিকোয়েন্সটা আমাকে মাথায় রাখতে হবে, তাই না? অ্যাড্রেনার্জিক অ্যাগোনিস্ট ড্রাগ গুলো কোথায় কোথায় আমরা ইউজ করতে পারি? বা অ্যাড্রেনালিন মনে করো আমি জিজ্ঞেস করলাম, কোথায় কোথায় ইউজ করবো আমরা অ্যাড্রেনালিন? কার্ডিয়াক অ্যারেস্ট, কার্ডিয়াক অ্যারেস্ট, অ্যানাফিলাক্টিক শক। অ্যানাফিলাক্টিক শক। অ্যানাফিলাক্টিক শক একবারে লাইফ সেভিং। অ্যানাফিলাক্টিক শকে কি হয়? কি রিলিজ হয়? হিস্টামিন রিলিজ হওয়ার কারণে ব্রঙ্কোকনস্ট্রিকশন হয়ে যায়। ব্রঙ্কোকনস্ট্রিকশন হয়। আর ব্লাড ভেসেল কি হবে? হিস্টামিন ব্লাড ভেসেলকে কি করে? ভ্যাসোডাইলেশন করে। তাহলে ব্লাড প্রেশার ফল করতে থাকবে। তাহলে দেখো হিস্টামিন গিয়ে ভ্যাসোডাইলেশন করছে হিস্টামিন রিসেপ্টরের সাথে, আর ব্রঙ্কোকনস্ট্রিকশন করছে হিস্টামিন রিসেপ্টরের সাথে। খেয়াল করো কথাটা। হ্যাঁ, তুমি এখন দিচ্ছ কি? অ্যাড্রেনালিন, তাই না? জি ম্যাম। অ্যাড্রেনালিন তাহলে কিভাবে হেল্প করবে অ্যানাফিলাক্টিক শকে? ম্যাম ব্রঙ্কোডাইলেশন করবে, বিটা 2 এর সাথে বাইন্ড করে। বিটা 2 এর সাথে বাইন্ড করে ব্রঙ্কোডাইলেশন। আর হার্টে না, ভেসেলে ভেসেলে আলফা 1 এর সাথে বাইন্ড করে আলফা 1 এর সাথে বাইন্ড করে কনস্ট্রিকশন করবে, ভেসোকনস্ট্রিকশন করবে, রেজিস্ট্যান্স বাড়াবে, ব্লাড প্রেশারটা বাড়াবে, তাই না? হার্টেও করবে বিটা 1 এর সাথে। যাই হোক, তাই যে আমরা তো ব্লাড ভেসেল চিন্তা করলাম আর ব্রঙ্কাস চিন্তা করলাম। তো এই দুইটা ড্রাগ, একটা হচ্ছে হিস্টামিন আর একটা হচ্ছে অ্যাড্রেনালিন, একজন আরেকজনের ইফেক্টটা কি করে দিল? পুশ করবে, ডিমলিশ করে দিছে, কমায় দিছে, অপোজ করে দিল না? Oppose করে। এটার নাম কি আমরা দিয়েছি?
ম্যাডাম Antagonism. কিছুদিনের মাঝে অ্যান্টাগনিজম। ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম। দিস ইজ ফিজিওলজিক্যাল, ভেরি গুড। কারণ কি বলতো, কেন আমরা এটা ফার্মাকোলজিক্যাল বললাম না, বা কখন আমরা একটা অ্যান্টাগনিজমকে ফার্মাকোলজিক্যাল বলবো? দুইটা রিসেপ্টর আছে এটা এখানে, হচ্ছে ডিফারেন্ট রিসেপ্টরের সাথে কাজ করতেছে। ডিফারেন্ট রিসেপ্টর হওয়ার জন্য এটার নাম হয়েছে ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম। ফিজিওলজিক্যাল। যখনই সেম রিসেপ্টর তখনই তার নাম ফার্মাকোলজিক্যাল, আর যখন কোন রিসেপ্টর না তার নাম অ্যান্টাগনিজম। কেমিক্যাল অ্যান্টাগনিজম। কেমিক্যাল অ্যান্টাগনিজম। কেমিক্যাল অ্যান্টাগনিজমের এক্সাম্পল হার্ট ব্লকে আমরা ইউজ করব, কার্ডিওজেনিক শকে আমরা ইউজ করব, এবং ডোপামিনে আমরা বলেছিলাম ডোজ ডিপেন্ডেন্ট ইফেক্ট অফ ডোপামিন। খুব লো ডোজ যখন দেওয়া হবে তখন ডোপামিনটা কিন্তু D1 রিসেপ্টর ইন দ্য ব্লাড ভেসেলে বাইন্ড করবে, রেনাল পারফিউশন বাড়ায় দিবে, আলটিমেটলি কিন্তু কিডনিকে বাঁচাবে কার্ডিওজেনিক শকে। আর একটু মডারেট ডোজ দিলে সে বিটা 1 কে স্টিমুলেশন করবে, তখন কার্ডিয়াক আউটপুট বাড়বে, তখনও কিন্তু কিছুটা ব্লাড প্রেশার মেইনটেইন হবে। কিন্তু যখন হাই ডোজে দিয়ে ফেলবো তখন আমরা দেখা যাবে যে আলফা 1 কে স্টিমুলেশন করার জন্য ভাসোকনস্ট্রিকশন হওয়াতে পারফিউশনটা কিন্তু কমে যাবে। সো আমরা কার্ডিয়াক শকে ডোপামিনের প্রেফারেবল ডোজ হচ্ছে লো টু মডারেট ডোজ, নট ইন হাই ডোজ। এই কথাটা খেয়াল রাখবো, ঠিক আছে? এছাড়া রেসপিরেটরি সিস্টেমে ব্রঙ্কিয়াল অ্যাজমা আমরা ইউজ করতে পারবো বিটা 2 অ্যাগনিস্ট ড্রাগ গুলো, যেমন সালবিউটামল, টার্বিটালিন, এই ড্রাগ গুলো ইউজ করবো এনি রুট। সেগুলো আমরা যখন অ্যাজমা করবো তখন জানবো। ন্যাজাল ডিকনজেস্ট্যান্ট হিসেবে আমরা বলেছি এই ফেড্রিন বা অক্সিমেটাজোলিন বা জাইলোমেটাজোলিন ড্রাগ গুলো আমরা ইউজ করতে পারি। আরেকটা ইউজ এখন আমরা ওই গতদিনে এই ক্লাসটা করানোর সময় খুব তাড়াহুড়া হয়ে গেছিল, এখানে এখন একটু ভালো করে খেয়াল করো। আমরা লোকাল অ্যানেস্থেটিক অনেক সময় ইউজ করি। লোকাল অ্যানেস্থেটিক গুলোর কাজ আমরা চাইবো লোকালি থাকুক, তাই না? আমরা কি চাইবো এটা সিস্টেমিক সার্কুলেশনে গিয়ে সেই ইফেক্টটা ছড়ায় যাক? আমরা চাইবো লোকাল থাকুক। আমরা যদি লোকাল থাকুক চাই তাহলে আমরা কি করব? আমরা লোকাল ভ্যাসোকনস্ট্রিকশন করে দিব। আর ভ্যাসোকনস্ট্রিকশন হিসেবে অ্যাড্রিনালিন ভালো, তোমরা জানো। তাহলে অনেক সময় লোকাল অ্যানেস্থেটিকের ইফেক্টটা প্রলং করার জন্য ভ্যাসোকনস্ট্রিক্টর হিসেবে অ্যাড্রিনালিনকে লোকাল অ্যানেস্থেটিকের সাথে কম্বিনেশনে দেওয়া হয়। তাহলে আমাদের এইখানে ভাইবা কোশ্চেন বা যে কোনো ছোট কোশ্চেন রিটেনে আসতে পারে কিভাবে, যে why adrenaline is combined with local anesthetic। তখন তোমার উত্তরটা হবে যে adrenaline causes local vasoconstriction, so it prevents absorption of the local anesthetic and thus causes prolongation of the local anesthetic effect locally. বুঝা গেছে? বুঝা গেছে? ইয়েস ম্যাম। আরেকটা ইউজ এখানে লেখা আছে, খেয়াল করো। ক্লনিডিন। ক্লনিডিন কি ধরনের ড্রাগ বলেছি? আলফা 2 অ্যাগনিস্ট। আলফা 2 এর কাজ কি? নরএপিনেফ্রিন রিলিজ কমানো। হাইপারটেনশনে বেশি বেশি করে নরএপিনেফ্রিন আসে দুটি। তো এই নরএপিনেফ্রিন, এপিনেফ্রিন এগুলোর ডোজ যদি রিলিজ যদি আমি কমাই দিতে পারি তাহলে ভ্যাসোকনস্ট্রিকশন হবে না, ব্লাড প্রেশারও বাড়বে না। আর শুধু যে নরএপিনেফ্রিনের রিলিজ কমায় তা না, অন্যান্য মেডিয়েটর গুলোর রিলিজও কমায় দিতে পারে। যেমন সাবস্টেন্স পি রিলিজ কমাতে পারে। সাবস্টেন্স পি হচ্ছে পেইনের সাথে সম্পর্কিত। মাইগ্রেনে কিন্তু পেইন হয়, মাইগ্রেনে মাথা ব্যথা হয় না প্রচুর? মাইগ্রেনে পেইনের সাথে সাবস্টেন্স পি একটা জড়িত আছে। এখানে ওই ক্লনিডিনটা সে সাবস্টেন্স পি রিলিজ কমায় দেওয়ার মাধ্যমে মাইগ্রেনের হেডেকের প্রোফাইলেক্সিস হিসেবে ইউজ করা যেতে পারে। অ্যান্টিহাইপারটেনসিভ হিসেবে ইউজ করা যেতে পারে, যেমন মেনোপজাল ফ্লাশিং এও ইউজ করা যেতে পারে। এছাড়া মাইগ্রেন প্রোফাইলেক্সিস হিসেবে ইউজ করা যায়। ইউজ গুলো এভাবেও জিজ্ঞেস করতে পারি যে আলফা 1 অ্যাগনিস্ট যেমন অ্যাড্রিনালিন বা ফেনালেফ্রিন কোথায় কোথায় ইউজ করবো? তাহলে কি দ্বারা একই কথা বিভিন্ন ভাবে বলা আর কি। কার্ডিয়াক অ্যারেস্ট, prolongation of the local anesthetic drug, nasal decongestant, anaphylactic shock. অ্যাড্রিনালিনের ইউজ জিজ্ঞেস করলে একটা বলে অ্যানাফিলিকটিক শক বলে চুপ করে থাকবা না, অনেকগুলো ইউজ আছে সেগুলো বলবা। আলফা 2 অ্যাগনিস্ট ক্লনিডিন কোথায় ইউজ করতে দেখলাম এইমাত্র, অ্যান্টিহাইপারটেনসিভ ইফেক্ট আছে আর মাইগ্রেন প্রোফাইলাক্সিস। বিটা 1 অ্যাগনিস্ট সেগুলো হার্ট ব্লক ইউজ করবো। বিটা 2 অ্যাগনিস্ট গুলো ব্রঙ্কিয়াল অ্যাজমা, এছাড়া আমরা বলে দিয়েছি যে প্রিম্যাচুর লেবারে প্রিভেন্ট করতে পারি, তাই না? এই হচ্ছে আমাদের ইউজ। আর এই কথাগুলোরই চর্বিত চরণ। এখন আমরা চলে যাব ইয়েতে। আমাদের এখন আলফা ব্লকার আর বিটা ব্লকার, তাই না? নতুন ক্লাস হিসেবে ছোট্ট একটা ক্লাস নিয়ে নিই আলফা ব্লকারটা, ঠিক আছে? দেখতে পাচ্ছ স্ক্রিন?
জি ম্যাম। আলফা মানে অ্যাড্রিনার্জিক ব্লকার, যেহেতু রিসেপ্টর দেখলাম আলফা রিসেপ্টর এবং বিটা রিসেপ্টর, তাহলে আমরা আলফাকেও যেমন ব্লক করতে পারি, বিটাকেও ব্লক করতে পারি। হ্যাঁ, আমরা প্রথমে আলফা ব্লকার গুলো আলোচনা করে ফেলি। আলফা রিসেপ্টর আবার তুমি দেখেছো দুই রকম আছে, আলফা 1 আছে আর আলফা 2 আছে। যেসব ড্রাগ বোথ আলফা 1 এবং আলফা 2 কে ইনহিবিট করবে তাদের নাম হচ্ছে নন সিলেক্টিভ আলফা ব্লকার, আর যেগুলো সিলেক্টিভ আলফা 1 কে ব্লক করবে তারা হচ্ছে আলফা 1 অ্যাগনিস্ট সিলেক্টিভ, আর আলফা 2 কে ব্লক করতে পারে যারা, সেটা হচ্ছে আলফা 2 অ্যান্টাগনিস্ট। তাই তো? এছাড়া আরেকটা আছে আর্গট অ্যালকালয়েড, এটার সাথেও আলফা রিসেপ্টরের সম্পর্ক আছে, সেটা আমরা পরে জানাবো, একটা ক্লাস ছোট করে নিয়ে নিব। এখন আসলে নন সিলেক্টিভ, তোমরা যেহেতু আলফা 1 এর লোকেশন এবং আলফা 2 এর লোকেশন জেনে গেছো, তাহলে তোমাকে কিন্তু ব্লকিং এর জন্য সাথে সাথে রেসপন্সটা ক্লিয়ার ভাবে বোঝার কথা। আলফা 1 কোথায় থাকে বলছি আমরা? ব্লাড ভেসেলে থাকলে যদি আমি আলফা 1 কে এখন ব্লক করি তাহলে রেসপন্সটা কি হবে? Relaxation. 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 Vasodilatation. 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 এখন আসো আমি তোমাকে প্রশ্ন করলাম, আচ্ছা নামগুলো আগে জেনে নাও। নন সিলেক্টিভ ব্লকার মাঝে আবার আছে বিটা হ্যালো অ্যালকাইল অ্যামাইন, এই নামগুলো একটু পড়বা রিটেনের জন্য বা ভাইবাতে চুপটুপ করে জিজ্ঞেস করলে বলতে পারো যেন। বিটা হ্যালো অ্যালকাইল অ্যামাইনের মাঝে হচ্ছে ফেনক্সিবেনজামিন, ডাইবেনামাইন, আর ইমিডাজোল গ্রুপের ড্রাগের মাঝে হচ্ছে টলাজোলিন, ফেন্টোলামিন। এরা সবাই, তাহলে আমি যদি ফেনক্সিবেনজামিন বলি অথবা ডাইবেনামাইন বলি অথবা টলাজোলিন বলি বা ফেন্টোলামিন বলি, এরা সবাই হচ্ছে নন সিলেক্টিভ আলফা ব্লকার। তার মানে ওরা আলফা 1 কেও ব্লক করে, আলফা 2 কেও ব্লক করে, ঠিক আছে? জি ম্যাম। আর সিলেক্টিভ আলফা 1 ব্লকারের মাঝে নামগুলো দেখো, প্রায়োসিন, টেরাজোসিন, ডক্সাজোসিন, ট্যামসোলুসিন, এইন্ডোরামিন। এগুলো সব হচ্ছে শুধু আলফা 1 কেই মূলত ব্লক করবে। আর আলফা 2 কে ব্লক করে ইওহেমবিন, আইডাজক্সেন। আর আর্গট অ্যালকালয়েডের মাঝে আরো নাম আছে, তার মাঝে অ্যালগোটামাইনটা মনে রাখবো, আলফা রিসেপ্টর সম্পর্কে আমরা পরে বলবো। তাহলে এই হচ্ছে একেবারে ইন শর্ট তোমার আলফা ব্লকারের নাম। কি কি নাম আসলো? নন সিলেক্টিভ হচ্ছে ফেনক্সিবেনজামিন, ডাইবেনামাইন, এগুলো বিটা হ্যালো অ্যালকাইল অ্যামাইনের গ্রুপে, আর ইমিডাজোল গ্রুপে হচ্ছে টলাজোলিন এবং ফেন্টোলামিন। সিলেক্টিভ আলফা 1 ব্লকার নাম বললে তুমি কি কি নাম মাথায় আসবে? প্রাইজোসিন, টেরাজোসিন, ডক্সাজোসিন, ট্যামসোলুসিন, ইন্ডোরামিন, এই সবগুলো নাম বলবা, ঠিক আছে? এখন আসো নন সিলেক্টিভ। এই নন সিলেক্টিভ গুলো কোভ্যালেন্ট বন্ড তৈরি করে রিসেপ্টরের সাথে। তাহলে এখান থেকে আমি তথ্যটা কি নিব? কোভ্যালেন্ট বন্ড মানে খুব স্ট্রং বন্ড, যেটাকে ভাঙা যায় না। একবার ফেনক্সিবেনজামিন দিলে সে আলফা 1 বা আলফা 2 এর সাথে বাইন্ড করলে যতক্ষণ না পর্যন্ত নতুন একটা আলফা 1 রিসেপ্টর অ্যাভেলেবেল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেই বাউন্ড করা আলফা 1 রিসেপ্টরটার সাথে আর কোনো অ্যাগনিস্ট বাইন্ড করতে পারছে না। এই তথ্যটা আমি মাথায় রাখবো। তার মানে এইটার রেসপন্সটা অনেক প্রলং। এবং তুমি, আমরা নর্মালি অ্যান্টাগনিজম যখন পড়েছি, ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিজম পড়েছি, সেই অ্যান্টাগনিজমে কি বলেছি? নর্মালি প্রথমে অ্যাগনিস্ট দিলে সে রিসেপ্টরের সাথে বাইন্ড করে এবং রেসপন্স দেখায়। তারপরে যখন তুমি অ্যান্টাগনিস্ট দাও, অ্যান্টাগনিস্ট দেওয়ার পরে রিসেপ্টর অকুপাই হয়ে গেল, এরপরে যখন তুমি অ্যাগনিস্ট এক্সপোজ করলা তখন সে আর ওই রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারে না এবং রেসপন্স দেখাতে পারে না। এটাই তো আমাদের অ্যান্টাগনিজম ছিল, তাই না? দুটো ড্রাগ একই রিসেপ্টরের সাথে কম্পিট করছে এবং একটা আরেকটার ইফেক্ট অপোজ করছে, এটাই তো আমার অ্যান্টাগনিজমের মূল তথ্য, তাই তো? এখন আমি অ্যান্টাগনিজম ফার্মাকোলজিক্যাল সেম রিসেপ্টর বলার পরে আমরা ক্লাসিফাই করেছি, কেউ হচ্ছে রিভার্সিবল, কেউ হচ্ছে ইরিভার্সিবল, এই কথাটা আমরা বলেছি, তাই তো? রিভার্সিবল কখন বলবো? যখন অ্যান্টাগনিস্টের রিসেপ্টরের সাথে বাইন্ডিংটা হবে লুজ। মানে আমি যখন অ্যান্টাগনিস্ট দিয়েছি, রিসেপ্টরের সাথে বাইন্ডিং হয়েছে, এটা লুজ বাইন্ডিং। আমি ডোজ অফ অ্যাগনিস্ট বাড়াই দিলে সে বাইন্ডিংটা ডিসোসিয়েট হয়ে যেতে পারে এবং রিসেপ্টরটা আবার অ্যাগনিস্ট দ্বারা অকুপাই হতে পারে, রেসপন্সটা আবার ফিরে আসতে পারে। এই ধরনের ঘটনাটাকে আমরা বলেছি রিভার্সিবল ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিজম, তাই না? কেন আমি রিভার্স করতে পেরেছি? কারণ হচ্ছে রিসেপ্টরের সাথে অ্যান্টাগনিস্টের সাথে কম্বিনেশনটা ছিল লুজ, এই জন্য। কিন্তু এখন আমি তথ্যটা কি দিলাম? এই ধরনের ড্রাগ গুলো, ফেনক্সিবেনজামিন গ্রুপের ড্রাগ গুলো যখন আমি দিব তখন তারা আলফা 1 রিসেপ্টরের সাথে কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে। তাহলে আমি
অ্যাড্রিনালিন বলো বা নরঅ্যাড্রিনালিন বলো, তার ডোজ যদি বাড়ায়ও দেই, সে তখন এই ফেনক্সিবেনজামিনকে আলফা 1 রিসেপ্টর থেকে ছুটাতে পারবে না। তাহলে এই অ্যান্টাগনিজমটা হবে ইরিভার্সিবল। যতক্ষণ পর্যন্ত না আবার নতুন একটা আলফা 1 রিসেপ্টর তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তুমি আর কিন্তু রেসপন্সটা পাবা না। এই তথ্যটা মাথায় থাকবে? জি ম্যাম। তাহলে এই গ্রুপের ড্রাগের ক্যারেক্টারিস্টিক্স কয়েকটা মনে রাখতে হলে এগুলোই বলবা যে কোভ্যালেন্ট বন্ড তৈরি করে, আলফা 1 আলফা 2 দুটার সাথে বাইন্ড করেই কোভ্যালেন্ট বন্ড তৈরি করে, ফলে ডিসোসিয়েট স্লোলি, ইরিভার্সিবল অ্যান্টাগনিজম দেখায়। এই ধরনের ড্রাগ গুলো শুধু যে আলফা 1 কে ইনহিবিট করে তা না, বা আলফার রেসপন্স কে ইনহিবিট করে তা না, অ্যাড্রিনালিন বা নরঅ্যাড্রিনালিন ছাড়াও অ্যাসিটাইলকোলিন, সেরোটোনিন, হিস্টামিনের ইফেক্টও বন্ধ করতে পারে, আপটেক 1 কেও ব্লক করতে পারে। এগুলো তথ্য খুব মানে জরুরি ক্লিনিক্যাল তথ্য নিয়ে না হলেও কিন্তু মনে রাখতে হবে, যেহেতু ব্লকিং ইফেক্ট আছে এই জন্য। তাহলে বিটা হ্যালোঅ্যালকাইল গ্রুপ গুলো আলটিমেটলি কার্ডিওভাস্কুলার সিস্টেমে কি ইফেক্ট দেখাবে? তুমি কার্ডিওভাস্কুলার সিস্টেম ফোকাস করবা, কারণ এটা খুব ইম্পর্টেন্ট সিস্টেম, তাই না? তো তুমি জানো আলফা 1 কে ব্লক করে দিল, আর আলফা 1 এর নরমাল কাজ কি ছিল? ভ্যাসোকনস্ট্রিকশন। এখন তাহলে ভ্যাসোকনস্ট্রিকশন হবে না, পেরিফেরাল রেজিস্ট্যান্স কি হবে? ফল করবে, তাহলে ব্লাড প্রেশার কমে যাবে। এটা একটা ঘটনা। আর একটা, ব্লাড প্রেশার যখন ফল করতে থাকে, তোমার বডি তো ইনট্যাক্ট কার্ডিওভাস্কুলার সিস্টেম, তাহলে বডি কি করতে চেষ্টা করবে? বাড়ানোর চেষ্টা করবে। তাহলে রিফ্লেক্স কোন সিস্টেম অ্যাক্টিভেশন হবে? সিম্প্যাথেটিক স্টিমুলেশন হবে। তাহলে হার্ট রেট কি হবে? বেড়ে যাবে। এইটুকুন পর্যন্ত তোমরা নিজেরা বুঝতে পারছো? বুঝতে পারছো? এখন দেখো, আমরা বলছি এটা হচ্ছে নন সিলেক্টিভ আলফা ব্লকার। আলফা 1 কে ব্লক করার জন্য সে কিন্তু আলটিমেটলি হার্ট রেট বাড়ায় রাখলো। আবার তার আলফা 2 কে ব্লকিং ইফেক্ট আছে। নরমাল আলফা 2 এর কাজ কি ছিল বলছিলাম? প্রিসিনাপটিক নার্ভ রিল্যাক্সেশন। নিউরোট্রান্সমিটার রিলিজ। প্রিসিনাপটিক নার্ভ টার্মিনালে অ্যাড্রিনালিন বা নরঅ্যাড্রিনালিনের রিলিজ বন্ধ করছিল নরমালি, যখন নরঅ্যাড্রিনালিন গিয়ে আলফা 2 এর সাথে বাইন্ড হয়েছিল। রিলিজটা বন্ধ করার কাজ ছিল নরমাল, এখন তুমি এই রিসেপ্টরটাকে বন্ধ করে দিলা, তাহলে আলটিমেটলি কি হবে বলো তো? রিলিজ বেশি হবে। রিলিজ বেশি হবে। রিলিজ বেশি হলে তারা গিয়ে রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, তারা গিয়ে রিসেপ্টরের সাথে বাইন্ড করলে আবার সে হার্ট রেট আরো বাড়াবে। তাহলে তুমি যখন একটা নন সিলেক্টিভ আলফা ব্লকার ড্রাগ তুমি বডিতে দিবা, তাহলে হার্ট রেট কি হবে? বেড়ে যাবে। বেশি বেশি করে বাড়বে। শুধু যে বেড়ে যাবে, বেশি বেশি করে বাড়বে, কারণ আলফা 1 ব্লকিং এর জন্য রিফ্লেক্স সিম্প্যাথেটিক স্টিমুলেশনের জন্য হার্ট রেট বাড়ছে, প্লাস আলফা 2 কে ব্লকিং এর জন্য হার্ট রেট বাড়ছে, তো বেশি করে হার্ট রেট বাড়ছে। এইটুকু পর্যন্ত সবার কাছে পরিষ্কার? ম্যাম আলফা 2 টা একটু বলেন। তুমি ম্যাম আলফা 2 টা একবার একটু বলেন। হ্যাঁ হ্যাঁ বলবো তো, আগে বলো আলফা 2 এর নরমাল কাজ কি? ম্যাম প্রিসিনাপটিক টার্মিনালে ম্যাম নরএপিনেফ্রিন রিলিজ ম্যাম অপোজ করে কমাই দেয়, নরমাল কাজ, তাই না? তুমি এখন এই রিসেপ্টরটাকে বন্ধ করে দিচ্ছ, তাহলে কমানোর কাজটা কি হবে? বন্ধ করার কাজটা কি হবে? না ম্যাম হবে না। তাহলে উল্টা কাজ কি হবে? বেশি বেশি করে রিলিজ হতে থাকবে, তাই না? ইয়েস। বেশি বেশি করে রিলিজ হয়ে সে কি করবে? তার রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, আলফা 1 বিটা 1 রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, আর বিটা 1 হার্ট রেট তখন আরো কি করবে? বাড়াবে না? জি ম্যাম। তাহলে এই আলফা 2 কে ব্লক করার জন্য হার্ট রেট বাড়ছে, আবার আলফা 1 কে ব্লক করার জন্য রিফ্লেক্স সিম্প্যাথেটিক স্টিমুলেশন হয়েও হার্ট রেট বাড়ছে। তাহলে দুই ভাবে আলটিমেটলি এই বিটা হ্যালোঅ্যালকাইল ফেনক্সিবেনজামিন গ্রুপের ড্রাগ গুলো, যারা নন সিলেক্টিভ আলফা ব্লকার, হার্ট রেট বেশি বেশি করে বাড়াচ্ছে এইভাবে। এবার বুঝছো? ইয়েস ম্যাম। এইটাই। কিউটিনিয়াস স্প্ল্যাঞ্চনিক ব্লাড ভেসেল গুলোতে আলফা 1 ব্লক করলে ভ্যাসোডাইলেশন হয়, ফ্ল্যাশিং অফ ফেস হবে। এই ধরনের ড্রাগ গুলো দিলে দেখবে চেহারাটা লাল লাল হয়ে আছে, আলফা 1 কে ব্লক করলে লাল হয়ে থাকবে। চোখে পিপিল, ডায়ালেটর পিপিলিতে আলফা 1 তো আলফা 1 কে ব্লক করতেছে, তাহলে এখন আলটিমেটলি M3 যেটা ছিল কনস্ট্রিক্ট পিপিলি, সেটা আপার হ্যান্ড হবে, এবং আলটিমেটলি তুমি দেখবা যে মায়োসিস পাবা। সেমিনাল ট্র্যাক্টে আলফা 1 ব্লক, তাহলে ইজাকুলেশন লস হবে। ফেনক্সিবেনজামিন গুলো সাধারণত ইউজ করা হয় হাইপারটেনশন, সোয়েটিং অ্যাসোসিয়েটেড উইথ ফিওক্রোমোসাইটোমা। মূলত ওই যে টিউমারাস কন্ডিশন যেখানে বেশি বেশি করে রিলিজ হচ্ছে, তখন আমরা
আলফা 1 আলফা 2 দুটোকে ব্লক করার জন্য এই ড্রাগটা ইউজ করতে পারি। বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়াতে এটা ইউজ করতে পারি। নিউরোজেনিক ব্লাডার ইউজ করতে পারি। তারপর হচ্ছে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ থাকলেও আলফা 1 কে ব্লক করে আমরা ইউজ করতে পারি। আর হচ্ছে এটা হচ্ছে রিফ্লেক্স ট্যাকিংটা দেখলাম আমরা অ্যারিথমিয়া করতে পারে। আর ভ্যাসোডাইলেশন করলে নাকের পানি চোখের পানি সবগুলো বাড়বে না, নেজাল কন্ডিশন হবে। তারপরে ড্রাই মাউথ করতে পারে, রেড স্ক্লেরা কারণ ভ্যাসোডাইলেশন করতেছে সেজন্য, মায়োসিস চোখে, এগুলো হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট। ঠিক আছে, ইমিডাজল গ্রুপের ড্রাগ যেগুলো টাইজোসিন, টেরাজোসিন, এগুলো হচ্ছে কোভ্যালেন্ট বন্ড তৈরি করে না, তার মানে লুজ, এবং আলফা 1 কে সিলেক্টিভ ব্লক করে। তার মানে টাইজোসিন দিলা বা টেরাজোসিন দিলা বা ডক্সাজোসিন দিলা, তারা গিয়ে আলফা 1 এর সাথে বাইন্ড করলো, অ্যাড্রেনালিনকে আলফা 1 এর সাথে বাইন্ড করতে দিবে না, বা নরঅ্যাড্রেনালিনকে আলফা 1 এর সাথে বাইন্ড করতে দিবে না। তখন ব্লাড ভেসেলে কি কি রিসেপ্টর আছে বলেছি? ব্লাড ভেসেলে কি কি রিসেপ্টর আছে বলেছি? আলফা 1 1 বিটা 2 আলফা 1 বিটা 2। তাহলে এখন কোন রিসেপ্টরটা ফ্রি রইলো? বিটা তার 2 সাথে কে বাইন্ড করবে? অ্যাড্রেনালিন না নরঅ্যাড্রেনালিন? অ্যাড্রিনালিন বিটা 2 এর সাথে অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন না কেন? সাইড চেনটা ছোট, ওর কোনো অ্যাফিনিটি নাই। বিটা 2 বিটা 2 এর বদলে অ্যাড্রেনালিন গিয়ে বিটা 2 এর সাথে বাইন্ড করবে এবং তখন রেসপন্সটা কি হবে? রেজিস্ট্যান্স কি করবে? ব্লাড প্রেশার কি পেরিফেরাল হবে? রেসিস্টেন্স কমাই দিবে। ব্লাড প্রেশার কিভাবে দেখাবে? হ্যালো রেজিসিন অ্যাগোনিস্ট। অ্যান্টাগনিস্ট না, হ্যাঁ, এখন উত্তর দাও। একটা অ্যান্টাগনিস্ট কিভাবে তাহলে ব্লাড প্রেশার কমালো? এই উত্তরটা কি আমরা এখন দিতে পারবো? জি ম্যাম। একটা রিসেপ্টর ব্লক Agonist। করে আর একটা রিসেপ্টরকে অ্যাক্টিভেট করে। আরে অ্যান্টাগনিস্ট তো কোনো রিসেপ্টর অ্যাক্টিভেশন করলো না, না, অ্যাক্টিভেট করবে না। আগে থেকে আগে ছিল থেকে না। ছিল। জি না স্যার, ম্যাডাম শুনেন, আগে থেকে ছিল না, এইমাত্র তো ব্যাখ্যা দিয়ে এসে বললাম, এখন শুধু ব্যাখ্যাটা জিজ্ঞেস করলাম। অ্যান্টাগনিস্টটা রিসেপ্টররা অকুপাই করে রাখলো, ওই যে অ্যাড্রেনালিন অ্যাগনিস্টের নাম বললাম, সে গিয়ে রেসপন্সটা দেখালো। কখনোই একটা অ্যান্টাগনিস্ট রেসপন্স দেখাবে না, এই জিনিসটা আমরা তো শিখেছি এতদিনে, তাই না? রেসপন্সটা তাহলে কে দেখিয়েছে? অ্যাগনিস্ট, যে নাকি যাকে আমি বন্ধ করি নাই, যার রিসেপ্টর অকুপেশন মানে যার অন্য রিসেপ্টরের প্রতি অ্যাফিনিটি আছে, ওই ব্লাড ভেসেল আছে, তার তো তাকে তো আমি ব্লক করি নাই, আমি একটা রিসেপ্টর ব্লক করেছি, তাই না? আর ব্লকারটা কাজ হচ্ছে শুধু ব্লক করে রাখা, তার কোনো রেসপন্স দেখানোর ক্ষমতা নাই। এই কথাটাই তো বলতে হবে যে প্রাইজোসিনের রেসপন্স এটা না, এটা হচ্ছে অ্যাগনিস্ট অ্যাড্রেনালিনের রেসপন্স, যে গিয়ে বিটা 2 সাথে বাইন্ড করতে পেরেছে। এবং ইভেন এটা নরএপিনেফ্রিনের রেসপন্স না, কেন? কারণ নরএপিনেফ্রিনের বিটা 2 উপর ইফেক্ট নাই। এই কথাগুলো বুঝায় সুন্দর করে বলতে হবে। এবার বুঝছো? আচ্ছা, তাহলে এই এখানে যেহেতু রিভার্সিবল বন্ডিং হচ্ছে প্রাইজোসিনের সাথে, তাহলে এই যে অ্যান্টাগনিজমের ম্যাম শোনা যায় না, এক মিনিট। হ্যাঁ 1 মিনিট শোনা যায়নি কারণ কল ছিল সেজন্য। এখন শুনতে পাচ্ছো? জি ম্যাম। হুম, আমি যেটা জিজ্ঞেস করছি যে এই যে প্রাইজোসিন বা টেরাজোসিন বা যেগুলো সিলেক্টিভ আলফা 1 ব্লকার, ওগুলোর সাথে আলফা 1 এর সাথে বন্ডিংটা হচ্ছে লুজ এবং রিভার্সিবল। আর লুজ রিভার্সিবল হওয়ার জন্য এই যে যখন আমি ডোজ অফ অ্যাগনিস্ট বাড়াই দিব, তখন কিন্তু আমি রেসপন্সটা আবার ফিরে পাবো। তাহলে এই ধরনের ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিজম হচ্ছে রিভার্সিবল, আর এই অ্যান্টাগনিজমটা সারমাউন্টেবল, মানে আমি আবার রেসপন্স ফিরে পেতে পারি। এগুলো বুঝছি?
যিনি ফেনক্সিবেনজামিনের সাথে ইয়েটা কি, অ্যান্টাগনিজমের নামটা কি হবে তাহলে? মানে irreversible. ইরিভার্সিবল। আর প্রেডিসিন বা ডক্সিডিসিন বা টেরোডিসিনের সাথে কি হবে? রিভার্সিবল। কম্পিটিটিভ রিভার্স কম্পিটিটিভ। তিনটা কথাই, ফার্মাকোলজিক্যাল, কম্পিটিটিভ, রিভার্সিবল, তিনটা কথাই আসবে। ঠিক আছে? টলাজোলিন হাই ডোজে দিলে হিস্টামিন রিলিজ করে এই ঝামেলাটা হয়, আর হিস্টামিন রিলিজ করে কনস্ট্রিকশন হতে পারে। এছাড়া আর কোনো কথা মনে রাখার দরকার নাই। ক্রোমোসাইটোম যদি হয় যেখানে বেশি বেশি করে এপিনেফ্রিন নরএপিনেফ্রিন রিলিজ হচ্ছে, সেখানে আমরা এগুলো দিব। আর হচ্ছে ভাস্কুলার ডিজিজ দিতে পারি, কারণ আলফা ব্লকার করে ভাস্কুলার সার্কুলেশন বাড়িয়ে দিতে পারে। এগুলো এই দুটো মনে রাখলেই হবে। এখন আসো, এই যে হার্ট রেটের কথাটা আমি ফ্লো শিটের মাধ্যমে দেখাই দিলাম, কারণ ওই যে রিটেনে যদি আসে যে কেউ মোর ক্যারিয়ার ক্যান্সার সব প্রেফারেন্স কমে যাচ্ছে, ভ্যাসোডাইলেশন হচ্ছে, ব্লাড প্রেশার কমে, এপিনেফ্রিন রিলিজ কমানোর ঘটনাটা এখানে বাধা নাই, তাহলে বেশি বেশি করে নরএপিনেফ্রিন এখানে রিলিজ হবে না, তাহলে বেশি ট্যাকিকার্ডিয়া এটা করবে না, যেটা ফেনক্সিবেনজামিন করছিল, তাই না? Yes, ma'am. তাহলে আমি তোমাকে এখন ভাইবাতে জিজ্ঞেস করবো এইভাবে, দেখো যে আমরা একটা পেশেন্ট পেলাম, তার হাইপারটেনশন আছে, আমরা জানি যে আলফা ব্লকার গুলো ব্লাড প্রেশার কমায়, জানি না? বুঝলাম না এখন যে ব্লাড প্রেশার কমায় অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে ইউজ করতে পারতেছি, সিলেক্টিভটাকেও পারতেছি, নন সিলেক্টিভটাকেও পারতেছি, কারণ দুইজনেই তো আলফা 1 কে ব্লক করে, তাই না? আমার প্রশ্ন হবে, তুমি কোনটাকে প্রেফার করবে এবং কেন? উত্তর কি হবে বলো? সিলেক্টিভটাকে। নন সিলেক্টিভটা না কেন? Cause হচ্ছে ওই ওটা আদার অর্গানিকও ওর ইফেক্ট দেখাতে পারবে, যেটা অ্যাডভার্স ইফেক্ট হিসেবে। যেমন আদার অর্গান হিসেবে তুমি নন সিলেক্টিভ বললাম তো, নন সিলেক্টিভ মানে হলো তাহলে আলফা 1 আলফা 2, তাহলে তুমি আলফা 2 এর কথাটা এখানে হাইলাইট করে উত্তর দিয়ে বলে দিবা। নন সিলেক্টিভটা আলফা 2 কে বন্ধ করার জন্য বেশি ট্যাকিকার্ডিয়া করছিল দেখলাম, তাই না? কিন্তু সেই সমস্যাটা সিলেক্টিভ আলফা 1 ব্লকারের নাই, তাই না? এটাই তো মূল পার্থক্য, যার জন্য আমি প্রেফার করব সিলেক্টিভ আলফা 1 ব্লকার। নামগুলো প্রাইজোসিন, টেরাজোসিন, ডক্সিজোসিন, এগুলো। এখন আসলে আরেকটা তথ্য জানতে হবে, সেটা হচ্ছে যে ট্যামসোলোসিন। ট্যামসোলোসিনটা হচ্ছে মোর আলফা 1 সিলেক্টিভ, আলফা 1 এ সিলেক্টিভ ব্লকার, এবং এটা থাকে হচ্ছে প্রোস্টেটিক স্মুথ মাসেল ক্যাপসুলে। তো প্রোস্টেটিক স্মুথ মাসেল ক্যাপসুলে যখন দেখা যায় যে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া হয় এই ওল্ড এজে মেল পেশেন্টদের, তাদের ক্ষেত্রে আমি যখন এই ট্যামসোলোসিনটা দিব, সে তখন প্রোস্টেটিক স্মুথ মাসেল রিল্যাক্স করতে পারবে, ওখানে যে রিটেনশন হয়েছিল সেটাকে সে রিলিভ করে দিতে পারবে। তো এই জন্য একটা পেশেন্টের, খেয়াল করো, একটা পেশেন্টের যদি শুধু বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া হয়, তার হাইপারটেনশন নাই, তার জন্য তুমি ট্যামসোলোসিন সিলেক্ট করবা, কারণ ট্যামসোলোসিন একদম আরো সিলেক্টিভ। আলফা 1 ব্লকার তো এমনিতেই সিলেক্টিভ আছেই, আরো আলফা 1 এরও সাবটাইপ আছে, আলফা 1 এ এরকম। তো ওইটা থাকে হচ্ছে প্রোস্টেটিক স্মুথ মাসেলে, ওখানে গিয়ে বন্ধ করে দিয়ে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়াতে রিটেনশন অফ ইউরিনটা রিলিভ করে দিতে পারে। এই জন্য একটা পেশেন্টের যদি শুধু বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া থাকে, তাহলে তার ক্ষেত্রে চয়েস অফ ড্রাগ হবে কি? ট্যামসোলোসিন। কেন? কারণ ট্যামসোলোসিন হচ্ছে মোর সিলেক্টিভ, আলফা 1 এ সিলেক্টিভ, এই জন্য। আর যদি একটা পেশেন্টের এমন হয় এই ট্যামসোলোসিনের ব্লাড ভেসেলের উপর কোনো ইফেক্ট নাই, এটা খেয়াল রাখবা সাথে, হ্যাঁ? তাহলে একটা পেশেন্টের যদি আমি এখন বলি যে ব্লাড প্রেশারও আছে, বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া আছে, তার ক্ষেত্রে কি ট্যামসোলোসিন আমি দিব? না ম্যাম, দিব না। কারণ ট্যামসোলোসিনের যেহেতু জানলাম ব্লাড ভেসেলের উপর ইফেক্ট নাই, তাহলে ট্যামসোলোসিন দিয়ে আমার কোনো একা কাজ হবে না, সেই ক্ষেত্রে আমাকে প্রাইজোসিন দিতে হবে, কারণ প্রাইজোসিনের ব্লাড ভেসেলের উপর ইফেক্টও আছে, আবার ওই প্রোস্টেটিক স্মুথ মাসেলের উপর ইফেক্ট আছে। তাহলে এই অংশটা কি পরিষ্কার হয়েছে? একটা পেশেন্টের যদি দুই রকম ফিচার, দুইটা পেশেন্ট আমি বলতেছি, একজনের শুধু বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া,
আর একজন হচ্ছে বিনাইন হাইপারপ্লাসিয়া প্লাস হাইপারটেনশন। তো কোন ড্রাগটা কোন ক্ষেত্রে চয়েসে যাবে? একটা হচ্ছে প্রাইজুসিন আর একটা হচ্ছে ট্যামসিলোসিন। যার ব্লাড প্রেশার উইথ বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া তার জন্য চয়েস হবে কি? প্রাইজুসিন, কারণ প্রাইজুসিনের ব্লাড ভেসেলের উপরে ইফেক্ট আছে আর হচ্ছে ইয়েতেও ইফেক্ট আছে, প্রস্টেটিক স্মুথ মাসেলের উপর ইফেক্ট। কিন্তু সিলেক্টিভ প্রস্টেটিক স্মুথ মাসেলের উপর শুধু ইফেক্ট, কিন্তু ব্লাড ভেসেলের উপর ইফেক্ট নাই হচ্ছে ট্যামসিলোসিন। তাই পেশেন্ট উইথ বিইপি উইল বি ট্রিটেড উইথ ট্যামসিলোসিন, বাট পেশেন্ট উইথ ব্লাড প্রেশার এন্ড বিইপি উইল বি ট্রিটেড উইথ প্রাইজুসিন। এগুলা অস্পিতে আসে, এগুলো ভাইভাতে জিজ্ঞেস করা হয়, এগুলো ভালো করে পড়বে এবং যেন আমরা অ্যান্সার করতে পারি। ঠিক আছে? অ্যাডভার্স ইফেক্ট অফ আলফা ব্লকার, প্রথম অ্যাডভার্স ইফেক্টিভ হয় কি দুম করে ব্লাড প্রেশার ফল করে ফেলতে, এটাকে বলে পোস্টুরাল হাইপোটেনশন। পোস্টার চেঞ্জ করার সাথে সাথে, কারণ এত ভ্যাসোডাইলেশন করে, তো পোস্টার চেঞ্জ করলে ফল অফ ব্লাড প্রেশার বেশি হয়। তো এই জন্য এই পেশেন্টদেরকে এই ড্রাগটা কখন খেতে বলবো? পোস্টার চেঞ্জটা কম করবো কোন সময়? রাতে যাওয়ার আগে। এই কথাটা খেয়াল রাখবা। অ্যাডভাইসও দিতে হবে তোমাকে, শুধু প্রেসক্রিপশন লিখে পয়সাটা পকেটে ভরে তারপর জান গিয়ে মনে মনে পড়লে হবে না। হ্যাঁ, প্রেসক্রিপশনটা লিখে তাকে এই ড্রাগটা কখন নিবে, এটা নিলে কি হতে পারে সেই তথ্যগুলো, যেটাকে বলে পেশেন্ট এডুকেশন, সেগুলোও কিন্তু পড়বা। ঠিক আছে? এছাড়া ডিজিনেস, ভার্টিগো, হেডেক, ফ্যাটিক, পালপিটেশন এগুলো হতে পারে, ইম্পোর্টেন্স হতে পারে কারণ আলফা 1 কে ব্লক করছে। এছাড়া নশিয়া, ভমিটিং, অ্যাসিড হলে পারে। ঠিক আছে? পোস্টারাল হাইপোটেনশনের শর্ট নোট আসে অনেক সময়। দিস ইজ কল্ড ফার্স্ট ডোজ ফেনোমেনা। প্রথম ডোজটা নেওয়ার পরে এটা হয় সাডেন চেঞ্জ অফ পোস্চারের জন্য। হ্যাঁ, পার্সন যখন দাঁড়ায় তখন এক্সেসিভ ভ্যাসোডাইলেশন হয়, তো সেন্ট্রাল পুলিং অফ ব্লাড হয়, ভেনাস রিটার্ন কমে যায়, আলটিমেটলি ব্লাড প্রেশার কমে। এটা কোন কোন ড্রাগ করে এই মাত্র যেহেতু জানলাম আলফা ব্লকার ড্রাগ, এছাড়া আর কোন কোন ড্রাগ করে শর্ট নোটে তখন তোমাকে লিখতে হবে। গ্যাংলিয়ন ব্লকার হেক্সামিথোনিয়াম করে, আলফা ব্লকার তো বললামই। এছাড়া নিউরন ব্লকার আছে, আলফা মেথাইল ডোপা, গুয়ানিথিডিন এরা করে। এসিই ইনহিবিটরস যেগুলো আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমে জানবো, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডায়াজোক্সাইড, সোডিয়াম নাইট্রোসাইড। এছাড়া অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগের মধ্যে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট আর অ্যান্টি এনজিনাল ড্রাগের মধ্যে গ্লিসারিল ট্রাইনাইট্রেট। এরা সবাই পোস্টুরাল হাইপোটেনশন করে। এই তথ্যগুলো কিন্তু আমরা শর্ট নোটে জানতে চাইবো। ঠিক আছে? সবগুলো ড্রাগ আমরা পড়বো, কিন্তু এগুলো আমাকে মনে রাখতে হবে। আলফা 2 ব্লকার ইউজ হয় না, কারণ তুমি দেখো আলফা 2 ব্লক করলে কি হয়ে গেল? ব্লাড প্রেশার বেড়ে গেল না? না, কিন্তু ওই যে ইনহিবিটর ইফেক্ট আছে, তো ইনসুলিন সিক্রেশনকে ইনহিবিশন করে। এই যে ঘটনাটা, এটার সাথে অনেক সময় দেখা যায় যে এগুলো কিছু হাইপোথেসিস, এখনো শিওর না, বলে যে ইয়ে সেক্সুয়াল অ্যাক্টিভিটি মেইলেও বাড়তে পারে, এই ধরনের হাবিজাবি কথা। এই জন্য থেরাপিউটিক্যালি ইউজ হয় না। প্রপোজ ট্রিটমেন্ট হচ্ছে ইম্পোর্টেন্স, যেহেতু সেক্সুয়াল অ্যাক্টিভিটি বাড়ায়। আবার ডায়াবেটিক নিউরোপ্যাথি, পোস্টুরাল হাইপোটেনশন, কারণ হাইপোটেনশন হলে ব্লাড প্রেশার বাড়ানোর একটা ঘটনা হতে পারে, এগুলোতে বলে। তবে এই ইয়োহেমিন জাতীয় ড্রাগগুলো ইউজ তেমন একটা ইয়ে না, এনকারেজ করা হয় না। অ্যালকালয়েডটা আজকে আর না পড়াই, অ্যালকালয়েডটা নেক্সট ক্লাসে পড়াবো। ঠিক আছে? অ্যালকালয়েডটা জরুরি, বিশেষ করে এগবলিক্স এবং এগবলিক্স এর চার্ট। এই এগবলিক্স এটা খুবই জরুরি, খুবই জরুরি, শুধু জরুরি না, এই স্লাইড একেবারে খুব জরুরি। আমরা নেক্সট ক্লাসে এগুলো পড়বো। ঠিক আছে? এই পর্যন্ত তাহলে আলফা ব্লকার যে বললাম, বেশি কঠিন কোনো তথ্য দেই। সিলেক্টিভ আলফা ব্লকার আর নন সিলেক্টিভ আলফা ব্লকারের নাম বললাম, তাদের মাঝে পার্থক্য বললাম, ক্লিনিক্যাল ইউজ গুলো বললাম, অ্যাডভার্স ইফেক্ট বললাম, পোস্টারাল হাইপোটেনশন বললাম। ঠিক আছে? এগুলো একটু বলবা তোমরা। হ্যাঁ, ঠিক আছে। ট্রেন ট্রেন কি রিক্সার ঘন্টাটা শুনলাম নাকি শুনলাম? কি বাদে এলো তোমরা, আল্লাহ জানে। টেম্পোতে যে ছিল সে কি আসছো বাসায় অথবা কলেজে? হ্যালো হ্যালো, আসো তোমরা আমার সাথে? ম্যাম আছে। তাহলে টেম্পোতে যে ছিল সে কই? সে আর কথা বলবে না।
আচ্ছা, অসুবিধা নেই, অনলাইন ক্লাসে ক্যা ক্যা কি বলবো আর কি কি দেখতে হবে এরকম আর কি, সমস্যা নাই, কি কি দেখতে না শুনতে হবে, তাই না রে? জি ম্যাম। অসুবিধা নেই, ঠিক আছে, ভালো থেকো। নেক্সট থার্সডে তে মালিহা ম্যাডাম ক্লাস নেবেন, যে ওনার তো জেনারেল ফার্মা মনে হয় শেষ, তাই না? ম্যাম এখন অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশন পড়াচ্ছেন। অ্যাডভান্স ডায়াগ্রেশন শেষ, আর একটু বাকি আছে। তারপর উনি তোমাদেরকে গ্লুকোমাটা একটু পড়াই দিবেন, ঠিক আছে? আমি আর গ্লুকোমাটা পড়াবো না, ম্যাডাম পড়াই দিবে। আমি এই যে আলফা ব্লকার পড়াইলাম, আর এক্স পড়াবো, তারপরে বিটা ব্লকার পড়ায় কার্ডিওভাস্কুলার সিস্টেমে ঢুকে যাবো। ম্যাডামও কার্ডিওভাস্কুলার সিস্টেমে ঢুকে যাবে, আমরা ভাগ করে সুন্দর করে পড়াই দিব। তোমরা একটু পড়াশোনাটা করো। সিবিএস এর নোটস গুলো কি নেওয়া হয়েছে? না ম্যাম। তাহলে একটু ফাঁকে এসে সিবিএস এর নোটস গুলো নিয়ে যাও আর কি, দুজনের কাছ থেকে, ঠিক আছে? আচ্ছা ম্যাম। আচ্ছা, আর পড়াশোনা করো, পড়াশোনা করো এই জন্য যে আলটিমেটলি কিন্তু প্রফ আমাদেরকে এরকম ভার্চুয়াল প্রফ নেওয়া হবে না, যে কইরে অন্ধকারে ফারজানা আফরিন দেখতে তো পাই না, শুনতে পাই না, ওই রকম করে প্রফ কিন্তু নেওয়া হবে না। প্রফ একেবারে আয়সা লেখা বইলা তারপর পাস করতে হবে, বুঝছো না? এরকম ভার্চুয়াল ট্রিটমেন্টও দেওয়া যাবে না, ভার্চুয়াল পাসও করা যাবে না। তাই নলেজটা যেন শিখা হয়, নেওয়া হয়, ঠিক আছে? জি ম্যাম। ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ওই তো এন্ড ক্লাস করতে গেলে কোথায় যেতে হবে কিছুই বুঝতেছি না, দূর না। আচ্ছা।